আমরা যখন হচ্ছে অ্যামাজনে অ্যাফিলিয়েট করতে যাব বা আমরা অ্যামাজনের কোনো প্রোডাক্ট নিয়ে যখন আমরা মার্কেটিং করব, তখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে এই অ্যাসোসিয়েটস এই প্রোগ্রামে এসে আমাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং সেই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নিতে হবে। আপনার অ্যাকাউন্টটা খুললে সাথে সাথে যে অ্যাপ্রুভ হয়ে যাবে বিষয়টা এমন না। আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এই অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে নিতে হবে। হয়তো হচ্ছে আহ, আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, অথবা হচ্ছে আপনার ভালো একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, অথবা হচ্ছে আপনার একটা ভালো ফেসবুক পেজ থাকতে হবে, বা যে কোনো একটা প্ল্যাটফর্ম হোক, আপনার নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যে প্ল্যাটফর্মে আপনি অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন এবং সেইখানে মোটামুটি ভালো মানের একটা ট্রাফিক পাবেন বা হচ্ছে ট্রাফিক থাকবে। এরকম একটা মার্কেট প্লেসে আপনাদেরকে কি করতে হবে? এই অ্যামাজনের লিঙ্ক প্রমোট করতে হবে। এখন বলতে পারেন যে বাংলাদেশে তো হচ্ছে অ্যামাজন সাপোর্টই করে না, বাংলাদেশ থেকে তো কেনাই যায় না, তাহলে কি করবেন? আমরা মূলত বাংলাদেশকে টার্গেট করে কোনো মার্কেটিং করব না। আমরা মার্কেটিং করব হচ্ছে ইউরোপের বড় বড় যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোকে টার্গেট করে, লাইক ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া। এই যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলো হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য বেস্ট লোকেশন বা হচ্ছে সবচেয়ে ভালো লোকেশন। এই সব লোকেশনে অ্যামাজন সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি ইউজ হয়। ঠিক আছে? এইসব কান্ট্রিতে আপনি দেখবেন যে তারা হচ্ছে ফিজিক্যালি কোনো শপিং করে না, খুবই কম করে। আমরা যেমন হচ্ছে অনলাইনে, আমার বাংলাদেশ থেকে অনলাইনে যে পরিমাণে কেনাকাটা করি, ওইসব কান্ট্রিতে হচ্ছে অফলাইনে সেই পরিমাণে কেনাকাটা করে। আমরা অফলাইনে যত বেশি কেনাকাটা করি, মানে দেখা যায় যে আমরা অফলাইনে 95% কেনাকাটাই বা 98% কেনাকাটাই আমরা অফলাইনে করি বা হচ্ছে ফিজিক্যালি করি। কিন্তু এইসব কান্ট্রিতে হচ্ছে ধরেন আপনার 90% বা 85% পর্যন্তই ওরা হচ্ছে অনলাইনে কেনাকাটা করে। তাহলে দেখেন এইসব কান্ট্রিতে মার্কেটিং এর আমাদের কত বড় একটা ইয়ে আছে, সুযোগ আছে। তো আমরা কি করব তাহলে? আমরা হচ্ছে আহ এইসব কান্ট্রি টার্গেট করে ইয়া করব, হ্যাঁ, মার্কেটিং করব। এখন বলতে পারেন যে বাংলাদেশ থেকে সাপোর্ট করে না, তাহলে বাংলাদেশ থেকে কিভাবে মার্কেটিং করব? বাংলাদেশ থেকে হচ্ছে আপনার এই যে কেনাকাটার যে অ্যাকাউন্টটা বা কেনাকাটার যে সিস্টেমটা, এটা সাপোর্ট করে না, কিন্তু আপনি বাংলাদেশ থেকে অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে যখন ওয়েবসাইট ক্রিয়েট করব বা যখন এসইওর কাজ করব, আমাদেরকে তখন হচ্ছে এই জিনিসটা সেট করে দিতে হবে যে আমরা কোন কান্ট্রিতে কি করব, মার্কেটিংটা করব। আমরা, হ্যাঁ, আমরা সেই জিনিসটা হচ্ছে এসইওর ক্লাসে শিখবো যে কিভাবে আমরা সেই সব কান্ট্রিতে মার্কেটিং করতে পারি। আপাতত আমরা শিখবো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে সিস্টেমটা, সেই সিস্টেমটা নিয়ে কথা বলবো। তাহলে আমরা যখন হচ্ছে অ্যামাজনে অ্যাফিলিয়েটের মার্কেটিং করব, তখন আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা নিশ চুজ করতে হবে। এখন নিশটা কি? নিশ হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা প্রোডাক্ট, অ্যামাজনের ইন্ডিভিজুয়াল এক একটা প্রোডাক্টকেই নিশ বলা হয়। লিখে ফেলেন, নোট করে ফেলেন। আমি মানে আমরা হচ্ছে এই যে অ্যামাজন থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব, অ্যামাজনের যে প্রোডাক্টগুলো, অ্যামাজনের ইন্ডিভিজুয়াল এক একটা প্রোডাক্টই হচ্ছে নিশ, এক একটা নিশ। হ্যাঁ, অ্যামাজনের প্রোডাক্টগুলোই হচ্ছে এক একটা নিশ। এখন নিশ আছে দুই প্রকার। দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে ব্রড নিশ আর একটা হচ্ছে মাইক্রো নিশ। ব্রড নিশ মাইক্রো নিশে একটু পরে আসতেছি। আচ্ছা, ব্রড নিশ মাইক্রো নিশটা একটু আলোচনা করে শেষ করে দেই। হ্যাঁ, আমরা অ্যামাজনে চলে আসি। হ্যাঁ, ব্রড নিশ মাইক্রো নিশ। দেখেন, আমি অ্যামাজনে আসার পরে আমার এইখানে এই যে একটা ইয়ে আছে, মেনু আছে, অল। এটা হচ্ছে ক্যাটাগরি মেনু। হ্যাঁ, এই যে অল লেখা আছে, ক্যাটাগরি মেনু। এইখানে আসার পরে দেখেন এই যে একটা ইয়ে আছে, মেনু আছে বেস্ট সেলার। আমি যদি এইখানে চলে আসি, এইখানে আসার পরে দেখেন এইখানে আর অনেকগুলা ক্যাটাগরি আছে। এই যে এক একটা ক্যাটাগরি,
ধরেন আপনার এই যে অ্যামাজন ডিভাইস অ্যান্ড অ্যাক্সেসরিজ, তারপর হচ্ছে অ্যামাজন রেনিউড, বা হচ্ছে অ্যাপ্লিকে কি অ্যাপ্লায়েন্স। তো এই যে ইয়াগুলা, মানে কি বলে, ক্যাটাগরি গুলা, এই প্রত্যেকটা ক্যাটাগরি এক একটা হচ্ছে ব্রড নিশ। হ্যাঁ, ব্রড নিশ, এগুলা এক একটা ক্যাটাগরি হচ্ছে এক একটা ব্রড নিশ। এখন এর ভেতরে যাওয়ার পরে ধরেন আমি এই যে কুকের ভিতরে চলে গেলাম, কুকের ভিতরে আসার পরে আমার এই যে এক একটা যে প্রোডাক্ট, এই যে একটা প্রোডাক্ট ধরেন একটা হচ্ছে আপনার ইয়া কি বলে এটাকে, হ্যাঁ এটা হচ্ছে একটা চুলা, এই যে একটা চুলা, এটা হচ্ছে আমাদের একটা মাইক্রোনিশ। মাইক্রোনিশ হওয়ার কারণ হচ্ছে এটা আমরা স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, এটা হচ্ছে স্পেসিফিক একটা প্রোডাক্ট। কিন্তু যখন হচ্ছে আমাদের এটার ক্যাটাগরি কি, এটার ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রনিক্স, ধরেন এটার ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রনিক্স। আমরা যখন ইলেকট্রনিক্স বলবো, ইলেকট্রনিক্স এর মধ্যে ধরেন কতগুলা প্রোডাক্ট আছে বা কতগুলা ইয়ে আছে, বিষয় আছে। তো ইলেকট্রনিক্স এর মধ্যে অনেকগুলা প্রোডাক্ট থাকার কারণে এই ইলেকট্রনিক্স যে শব্দটা, এটা হচ্ছে একটা ব্রড নিশ। আর এই যে চুলাটা, এই চুলাটা নির্দিষ্ট তো একটা চুলা বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা চুলাতে আমরা আছি এখন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা মাইক্রোনিশ। ওকে, এখন আপনাদের হচ্ছে আপনারা যখন অ্যামাজনে ঢুকবেন, অ্যামাজনে ঢোকার পরে বাই ডিফল্ট আপনাদের কি, আপনাদের কি থাকতে পারে, থাকতে পারে না, জাস্ট থাকবে আপনাদের বাই ডিফল্ট হচ্ছে এরকম থাকবে, এই জায়গাটাতে এরকম থাকবে, বাংলাদেশ থাকবে। হ্যাঁ, দেখেন এখানে কি আছে, কি লেখা আছে, ডেলিভার টু বাংলাদেশ। এটা বাই ডিফল্ট সবারই এরকম থাকবে, বাই ডিফল্ট সবারই এরকম থাকবে। এখন আমরা যখন হচ্ছে একটা নিশ চুজ করব, তখন আমাদেরকে মাথায় কি রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমরা কোন কান্ট্রির জন্য ইয়াটা নিশটা চুজ করতেছি, আমাদেরকে সেই কান্ট্রিটা এখানে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, এই কান্ট্রিটা এখানে শো করে দিতে হবে, তারপরে এইখানে যে প্রোডাক্টগুলো আসবে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কি করতে পারবো, সেই কান্ট্রির জন্য মার্কেটিং করতে পারবো। এইখানে যে বাংলাদেশটা আছে, ডেলিভার টু বাংলাদেশ, হ্যাঁ, ডেলিভার টু বাংলাদেশ মানে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে ডেলিভারি হবে, বাংলাদেশে ডেলিভারি করা যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, এই প্রোডাক্টগুলো বাংলাদেশে ডেলিভারি করা যাইতো যদি বাংলাদেশটা এইখানে অনুমোদিত থাকতো। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ কান্ট্রিটা হচ্ছে অ্যামাজনে আপাতত অনুমোদিত নাই, যার কারণে এইখানে এইগুলা নিয়ে আমরা কাজ করলে আমাদের আর কোনো লাভ নাই, আমরা কিছু করতে পারবো না। ঠিক আছে, এই প্রোডাক্টটা আসবেও না, মানে ডেলিভারি দেওয়ার কোনো সুযোগ নাই বাংলাদেশে। আনতে পারবেন, আপনি আনতে পারবেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে ইয়াগুলো আছে আপনার, কি বলে, ইন্টারন্যাশনাল যে কুরিয়ার সার্ভিস গুলো আছে, লাইক হচ্ছে আপনার ফেডেক্স, এরা এরা বা হচ্ছে আপনার কি বলে আর টাইগার না কি যেন একটা আছে। তো এই যে ইয়াগুলো আছে, ডেলিভারি কোম্পানিগুলো আছে, এদের মাধ্যমে আপনি আনতে পারবেন। তাহলে এদের মাধ্যমে আপনি একটা ডেলিভারি আনতে গেলে আপনার ডেলিভারিতে হিউজ কস্ট পড়ে যাবে। ডেলিভারি চার্জ মিনিমাম 5,500 থেকে 6,000 টাকা। তাহলে তো আমাদের এইভাবে মার্কেটিং করার প্রয়োজন নাই। এখন আমাদেরকে তাহলে কি করতে হবে, আমাদেরকে আমরা যেই কান্ট্রি নিয়ে কাজ করব সেই কান্ট্রি লোকেশনটা আমাদের এইখানে দিয়ে দিতে হবে। সেই কান্ট্রি দেওয়ার জন্য ধরেন আমি যদি ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করতে চাই, তাহলে ইউনাইটেড স্টেটের হচ্ছে নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক সিটির একটা কোড আছে, এই সিটির একটা কোড আছে, কোডটা লিখে নেন, 10010। এই কোডটা, এই কোডটা যদি এখানে লিখে আপনি অ্যাপ্লাই করে দেন, তাহলে আমার এখানে বাংলাদেশের জায়গায় দেখেন এটা নিউ ইয়র্ক হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন আমার প্রোডাক্ট গুলাও চেঞ্জ হয়ে গেছে, অনেক প্রোডাক্ট এখানে ছিল যে প্রোডাক্ট গুলো এখন নাই, নতুন নতুন প্রোডাক্ট আসছে। হ্যাঁ, আমার প্রোডাক্ট গুলা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমি যদি যাই এই যে নিউ ইয়র্ক ইয়াতে আছে, আমি নিউ ইয়র্কে আছি এখন, এইখান থেকে যে প্রোডাক্ট গুলো আসছে এই প্রোডাক্ট গুলো নিয়ে আমি কাজ করতে পারি। এখন আপনি বলতে পারেন যে এই প্রোডাক্টটা তো আমি বাংলাদেশেও দেখলাম, এখন এইখানেও কেন আসলো? তাহলে এই প্রোডাক্টটা আপনার ধরে নিতে হবে এই প্রোডাক্টটা হচ্ছে কমন, এই প্রোডাক্টটা ওই কান্ট্রিতেও সাপোর্ট করবে, আমাদের কান্ট্রিতেও সাপোর্ট করবে। ঠিক আছে, যার কারণে হচ্ছে এইখানে আসছে। এখন ধরেন আমি হচ্ছে এই কান্ট্রিতে আসলাম, কান্ট্রিতে আসার পরে আমি এখন একটা প্রোডাক্ট চুজ করব বা নির্দিষ্ট একটা নিশ খুঁজে বের করব যে আমার কোন নিশটা নিয়ে কাজ করা উচিত। সেইটা যদি আমরা খুঁজতে যাই, সেটা খুঁজতে গেলে আমাদেরকে সর্বপ্রথম একটা জিনিস দেখে নিতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে অ্যামাজনের কোন প্রোডাক্ট থেকে কি পরিমাণে কমিশন দিবে আমাদেরকে আগে সেটা জানতে হবে।
এখন আমরা আন্দাজে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলাম, সেই প্রোডাক্টে আমরা কয় পার্সেন্ট কমিশন পেলাম বা কয় টাকা কমিশন পাবো সেই জিনিসটা আমরা জানিই না, তাহলে কি হবে? আমাদেরকে তো আগে হচ্ছে কমিশন লিস্টটা জেনে নিতে হবে যে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি সেই প্রোডাক্টের আসলে কমিশন রেটটা কেমন, বা হচ্ছে $100 যদি আমার প্রোডাক্টের প্রাইসটা হয় সেখান থেকে আমি কয় ডলার পাবো। এই জিনিসটা জানার জন্য আমাদেরকে এখানে সার্চ করে দিতে হবে অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন রেট। হ্যাঁ, অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন রেটস আসার পরে এইখানে দেখেন প্রথমে আসছে অ্যামাজন অ্যাসোসিয়েটস এর একটা পেজ আসছে, লেখা আছে কি ফিক্সড কমিশন ইনকাম রেটস। হ্যাঁ, এই একটা আছে, এইটাতে চাইলে যাইতে পারেন, অথবা যদি আপনি জাস্ট এখানে ইমেজে ক্লিক করেন তাহলে আপনি এখানে অনেকগুলা লিস্ট পাবেন। তো অনেকগুলা লিস্টের মধ্যে যে কোনো একটা লিস্ট ওপেন করে ফেলবেন। লিস্ট ওপেন করে ফেলার পরে এই ইমেজটা আমি একটু ওপেন করে নেই। আচ্ছা, এইটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, আর একটু সহজ করা যায়। আচ্ছা, আমরা ইয়া করি, আমরা হচ্ছে অ্যাসোসিয়েটের যে ইয়াটা আছে, পেজটা আছে সেখানেই যাই, কারণ এটা হচ্ছে অরিজিনাল, এইখানে বর্তমানে যা আছে এটাই থাকবে। ওকে, দেখেন এই পিকচারটার দিকে একটু তাকান। অ্যামাজন গেম, প্রথমে আছে অ্যামাজন গেম। অ্যামাজন গেমে আমাদেরকে 20% পর্যন্ত কমিশন দেবে। ধরেন একটা গেমসের প্রাইস যদি হয় $100, সেই $100 একটা প্রোডাক্ট যদি আমরা সেল করতে পারি তাহলে আমরা সেখান থেকে $20 কমিশন পাবো। বুঝতে পারছেন? এরপরে আছে লাক্সারি বিউটি, লাক্সারি স্টোরস বিউটি, অ্যামাজন এক্সপ্লোর। এইগুলা ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সেল করতে পারলে আমাদেরকে কমিশন দিবে 10%। আমি গেমসটাই তো হচ্ছে ব্রড নিশ, এখন এই গেমসের ভিতরে অনেক ধরনের গেমস আছে। এরপরে আছে হচ্ছে অ্যামাজন হাউল। হ্যাঁ, অ্যামাজন হাউলটা হচ্ছে, এটা হচ্ছে আহ, আমাদের কিছু ইয়ে আছে, ওয়্যার আছে, ড্রেস আছে, বা হচ্ছে মেয়েদের কিছু বিশেষ ড্রেস আছে, সেই ড্রেসগুলা নিয়ে এইগুলা মার্কেটিং এর কথা বলা হয়েছে। সেই ড্রেসগুলা যদি আমরা সেল করি তাহলে হচ্ছে এইখানে আমাদেরকে কমিশন দিবে 7%। 7% বলতে হচ্ছে আমরা $100 একটা বা $100 পণ্য বিক্রি করলে আমাদেরকে $7 কমিশন দিবে। হ্যাঁ, এরপর আছে ডিজিটাল মিউজিক, ফিজিক্যাল মিউজিক, হ্যান্ডমেড, ডিজিটাল ভিডিও। এই ক্যাটাগরিগুলোর আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সেল করতে পারলে দিবে 5% কমিশন। এরপরে আছে ফিজিক্যাল বুক, কিচেন, অটোমেটিভ। এইগুলা বিক্রি করতে পারলে দিবে 4.5%। এই যে কমিশন রেটটা, এই কমিশন রেটগুলো আমাদেরকে দেখে তারপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। এখন ধরেন এইভাবে আপনি সবগুলা কমিশন দেখলেন, সবগুলা কমিশন দেখার পরে আপনি সিদ্ধান্ত নিলেন কি আপনি ডিজিটাল মিউজিক বা হচ্ছে ফিজিক্যাল মিউজিক বা এই যে ক্যাটাগরির আন্ডারে যে ইয়েগুলো আছে এইখান থেকে আপনি একটা প্রোডাক্ট নিয়ে করবেন, মার্কেটিং করবেন। এখন ধরেন আমার ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল, ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এখন তাহলে আমি সেই ক্যাটাগরিতে চলে যাই, দেখি ক্যাটাগরিটা খুঁজে পাই কিনা। এইখানে হচ্ছে আমাদেরকে করতে হবে, এই যে দেখেন একটা মেনু আছে, এই যে অল লেখা, এটা হচ্ছে আমাদের একটা ক্যাটাগরি মেনু, অ্যামাজনের ক্যাটাগরি মেনু। এইখানে আসার পরে দেখেন বেস্ট সেলার নামে একটা ক্যাটাগরি আছে, এই বেস্ট সেলারে চলে আসবো আমরা। বেস্ট সেলারে আসার পরে দেখেন এইখানে অনেক ক্যাটাগরি আছে, অনেক। এর ভিতরে আবার কিন্তু অনেকগুলা করে ক্যাটাগরি আছে, এইখানে কিন্তু এই পর্যন্ত শেষ না।
এইখানে এর ভিতরে আরো অনেকগুলা করে ক্যাটাগরি আছে। এখন আমরা কোনটা দেখছি? আমরা দেখছি হচ্ছে ডিজিটাল মিউজিক। আচ্ছা, ডিজিটাল মিউজিকটা দেখি এখানে কোথায় আছে। এইখানে দেখেন ডিজিটাল মিউজিক আছে। হ্যাঁ, ডিজিটাল মিউজিক আছে, এরপরে ওর ভিতরে আরো কিছু ক্যাটাগরি আছে। এই যে মিউজিক গুলা, এইখানে যে মিউজিকের অ্যালবাম আছে, এই মিউজিক গুলা নিয়ে যদি আমরা ইয়া করি, বিজনেস করি বা হচ্ছে মার্কেটিং করি, তাহলে আমাদেরকে কি দিবে? 5% করে কমিশন দিবে। ঠিক আছে? বা হচ্ছে এই ক্যাটাগরিতে আরো কি ছিল? এই ক্যাটাগরিতে আমাদের আরো কি কি প্রোডাক্ট ছিল? ডিজিটাল মিউজিক, ফিজিক্যাল মিউজিক, হ্যান্ডমেড। আচ্ছা, হ্যান্ডমেডটা দেখি। হ্যান্ডমেডটা বলতে কি, আমাদের যে এই যে ইয়াগুলো আছে, ফার্নিচার গুলো আছে, হ্যাঁ, আপনার এই যে ডাইনিং বা হচ্ছে ড্রেসিং, এই টাইপের যে ফার্নিচার আছে বা হচ্ছে আপনার হোম ডেকোর আছে, হ্যান্ডমেড। আচ্ছা, এই যে এটা হ্যান্ডমেড প্রোডাক্ট। ওকে। এইখানে হচ্ছে দেখেন, এইখানে যে প্রোডাক্টগুলো আছে, আমাদেরকে এইখান থেকে নির্দিষ্ট একটা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। এখন নির্দিষ্ট প্রোডাক্টটা কিভাবে খুঁজে বের করবেন? আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। ধরেন আপনি এইখান থেকে একটা প্রোডাক্ট খুঁজে বের করবেন, যেই প্রোডাক্টটা নিয়ে আপনি মার্কেটিং করবে, তাহলে এখানে কি কি জিনিস আপনাকে খেয়াল করতে হবে? আপনাকে প্রথমে খেয়াল করতে হবে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই প্রোডাক্টটার প্রাইস যেন আহ, বেশিরভাগ প্রোডাক্টের প্রাইস বা হচ্ছে 80% প্রোডাক্টের প্রাইস প্রাইস যেন হয় $100 ওপরে। $100 নিচে যেন প্রাইস না হয়। এবং আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই প্রোডাক্টটার পেজে দেখবেন যে সেই পেজে বা সেই প্রোডাক্টে আপনার সর্বনিম্ন যেন 100টা প্রোডাক্ট থাকে। সর্বনিম্ন যেন 100টা প্রোডাক্ট থাকে আপনার সেই ইয়াতে, সেই ক্যাটাগরিতে। হ্যাঁ, ওকে। মানে আমি বলছি যে এই যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটার দুইটা, সবচেয়ে বড় দুইটা রিকোয়ারমেন্ট হচ্ছে ওই প্রোডাক্টের 80% প্রোডাক্ট, মানে ধরেন 100টা প্রোডাক্ট আমার আছে, তার মধ্যে মিনিমাম 80টা প্রোডাক্টের প্রাইস যেন হয় $100 উপরে। বুঝতে পারছেন? মানে $100 উপরে যে প্রোডাক্টগুলো আছে আমরা সেই প্রোডাক্ট নিয়ে কাজ করব। এবং আমরা যেই প্রোডাক্টটা চুজ করছি সেই প্রোডাক্টের আন্ডারে যেন, বা যেই নিশটা চুজ করছি সেই নিশের আন্ডারে যেন আমাদের সর্বনিম্ন 100টা প্রোডাক্ট থাকে। বুঝাতে পারছি? ধরেন আমাদের নিশ হচ্ছে হ্যান্ডমেড। হ্যান্ডমেড হচ্ছে আমাদের নিশ। হ্যাঁ, আমরা এখানে কিসে ক্লিক করছি? হ্যান্ডমেড প্রোডাক্ট। হ্যান্ডমেড প্রোডাক্ট হচ্ছে আমাদের নিশ। এখন এই নিশের আন্ডারে আমাদের এই যে এইগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের এক একটা প্রোডাক্ট। হ্যাঁ, আমাদের এইখানে টোটাল কয়টা প্রোডাক্ট আছে সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। ধরেন আমাদের এই প্রত্যেকটা পেজে 50টা করে প্রোডাক্ট থাকে, তাহলে আমাদের এখানে দুইটা পেজ আছে, দুইটা পেজে তাহলে কয়টা প্রোডাক্ট আছে? দুইটা প্রোডাক্ট, তাহলে 100 প্রোডাক্ট আছে। এখন ধরেন আমার প্রোডাক্ট 100 প্রোডাক্ট পাইছি ঠিকই, কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কত করে। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু $100 নিচে, বা কোনো একটা প্রোডাক্টও $100 পর্যন্ত নাই। তাহলে আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব না। এর কারণ কি? এগুলোও তো সেল হয়, এগুলোও তো সেল করতে চাইলে সেল করতে পারবো, বা সেল মানুষ তো করে। কিন্তু আমরা কেন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবো না? কমিশন কম পাবো, রাইট। এই যে সুন্দর একটা পয়েন্ট বলছেন, মানে এই প্রোডাক্টটা যদি আমরা বিক্রি করি, ধরেন 5% দিবে, ঠিক আছে, কিন্তু $29 যদি আমি বিক্রি করি বা $30 যদি বিক্রি করি, $30 5% কয় ডলার হয়? কয় টাকাই হবে? কয় টাকায় পাবো কমিশন? তো এইখানে তো হচ্ছে 5% হওয়ার পরও আমার এখানে কমিশনটা খুব একটা বেশি আসতেছে না। কিন্তু আমি যখন হচ্ছে $100 উপরে একটা প্রোডাক্ট সেল করতে পারবো, তখন সেইখান থেকে আমি মিনিমাম $5 পাচ্ছি, তাই না? তো সর্বনিম্ন আমি $5 পাচ্ছি। এবং এখানে আরো একটা বিষয় আছে। ধরেন আপনি এই যে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা নিয়ে আপনি যেমন আপনার একটা রিভিউ লিখতে হবে, একটা কন্টেন্ট লিখতে হবে, এর পিছনে যে সময়টা ব্যয় করতে হবে, এসইও করতে হবে, বা হচ্ছে ইমেজ কালেক্ট করতে হবে, এইগুলো সাজাইতে হবে, সেম ভাবে $1000 যদি আপনি একটা প্রোডাক্ট করেন, সেই প্রোডাক্টেরও আপনার সেম কষ্ট হবে। সেম ভাবে আপনাকে একটা রিভিউ লিখতে হবে, সাজাইতে হবে, বা হচ্ছে আপনাকে করতে হবে, মার্কেটিং করতে হবে সেম ভাবে।
তাহলে আমি $1000 বা হচ্ছে $500 যদি একটা প্রোডাক্ট সেল করি, যেই কষ্ট করে, সেই কষ্ট করে আমি কেন $29 একটা প্রোডাক্ট সেল করতে যাব? বুঝাইতে পারছি কথা? হ্যাঁ, কষ্ট সেম, কিন্তু আমি $29 সেল করে আমি পাচ্ছি মাত্র $2, বা ধরেন $3, $3 না, $2, সর্বোচ্চ $2 পাবো। সেই সেম কষ্ট করে আমি যদি $500 একটা প্রোডাক্ট সেল করতে পারি, সেখানে আমি পাবো $50। তাহলে আমি কোন কাজটা করব? অবশ্যই আমরা হচ্ছে বড় প্রোডাক্টটা নিয়ে কাজ করব, তাই না? তাহলে কথায় কি লজিক আছে? ওকে। তাহলে আমরা হচ্ছে এই কাজটা করব, আমরা যখন নিশ সিলেকশন করতে যাব, নিশ ফাইনালাইজ করতে যাব, আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এখন তাহলে এই যে যে ইয়ে আছে, বেশি প্রাইসের যে ইয়াগুলো আছে, বেশি প্রাইসের যে প্রোডাক্টগুলো আছে, সেগুলো কিভাবে খুঁজে পাবেন? তাহলে আমরা আবার একটু ইয়াতে মেনুতে চলে যাই। মেনুতে আসার পরে আমরা আবার একটু ইআইনি ডিপার্টমেন্টে চলে যাই। আসার পরে এইখানে দেখবেন যে এই এই যে ইয়াগুলো লেখা আছে, ক্যাটাগরিগুলো লেখা আছে, বিশেষ করে আপনি হচ্ছে ইলেকট্রনিক্সে চলে যাবেন। ইলেকট্রনিক্সে গেলেই আপনার হচ্ছে বেশি প্রাইসের, হাই প্রাইসের যে প্রোডাক্টগুলো, সেইগুলো খুঁজে পাওয়া সম্ভব। এইখানে দেখেন বেশ কিছু আছে, ক্যামেরা অ্যান্ড ফটো, বা হচ্ছে কার ইলেকট্রনিক্স, সেল ফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ। কম্পিউটারে কিন্তু কমিশন খুবই কম, হ্যাঁ, কম্পিউটার নিয়ে কাজ করবেন না। আমরা যদি হচ্ছে ক্যামেরাতে যাই, দেখেন আমি একটা নিশ আপনাদেরকে দেখাই, আমি রাতে এটা খুঁজে বের করছি। আমরা ক্যামেরাতে যাওয়ার পরে এইখানে দেখেন ডিএসএলআর ক্যামেরা কোথায় আছে। ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরার ভিতরে ডিএসএলআর ক্যামেরা, রাইট। হ্যাঁ, এই যে ডিজিটাল ক্যামেরা, এর ভিতরে আছে ডিএসএলআর ক্যামেরা। দেখেন ডিএসএলআর ক্যামেরার ভিতরে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস, দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু হিউজ। এবং এখন আমি যদি এই যে ডিএসএলআর ক্যামেরা, এইটার যদি কমিশন রেটটা আপনাদেরকে দেখাই, দেখেন কমিশন রেটটা একটু দেখাই, বর্তমান যে কমিশন রেট। দেখেন আমি লিখছি কি, অ্যামাজন অ্যাফিলিয়েট 2025 কমিশন রেটস এগেইনস্ট ডিএসএলআর ক্যামেরা। হ্যাঁ, দেখি কি দেয়। দেখেন আমাদেরকে এই ক্যামেরার পিছনে কিন্তু 5% কমিশন দিচ্ছে, বুঝতে পারতেছেন? মানে এটার প্রাইসটাও কিন্তু হিউজ। $400, $500, $1000 পর্যন্ত কিন্তু ইয়ে আছে, হ্যাঁ, প্রোডাক্ট আছে। আর সেই প্রোডাক্টের আমাদেরকে কমিশন দিচ্ছে কত? 5%। ঠিক আছে? এবং এইখানে দেখেন আরো কিছু বিষয় আছে। এই যে ইয়েগুলা, এই যে লেখাগুলা, এই লেখাগুলা পড়লে আপনারা বুঝতে পারবেন আমাদের এখানে হচ্ছে কি কি সুবিধা আছে, বা হচ্ছে এইখানে কি কি বিষয় আছে। এখানে দেখেন একটা বিষয় আছে, কমিশন রেট 5%। এরপরে আছে কি, কুকি ডিউরেশন 24 ঘন্টা। এইটা একটু বুঝাই আপনাদেরকে, কুকি ডিউরেশনটা একটু বুঝাই। ধরেন আপনি এই ডিএসএলআর ক্যামেরাটা নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন করছেন বা হচ্ছে পোস্ট করছেন। সেই পোস্টে আমি ঢুকছি, আমি ঢুকে আপনার ক্যামেরাটা রিভিউ করে আমার পছন্দ হয়েছে, আমি আপনার লিঙ্ক থেকে ক্লিক করে অ্যামাজনে গেছি। অ্যামাজনে গিয়া এখন প্রোডাক্টটা কিনবো কি কিনবো না, একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। এখন আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না কিনবো কিনা। হঠাৎ করে আমি বের হয়ে আসলাম, থাক এখন আমি না কিনি, পরে কিনি। এই যে পরে কিনি বলে বের হয়ে আসলাম, পরবর্তীতে আমি আপনার লিঙ্কে যাই বা না যাই, সরাসরি সরাসরি যদি অ্যামাজনে আমি ঢুকি, অ্যামাজনে পরবর্তী 24 ঘন্টার মধ্যে যদি আমি সরাসরি অ্যামাজনে ঢুকে যদি ডিএসএলআর ক্যামেরাটা কিনি, ওই জন্য আমি কমিশন পাবো। পরবর্তীতে আপনার লিঙ্কে আমি না ঢুকলেও চলবো। মানে এই যে আমি কিনলাম, মানে আপনার কি বলে, আপনার লিঙ্কে ক্লিক করে ঢুকে তারপরে হচ্ছে দেখে আসলাম, প্রোডাক্টটা দেখে আসলাম, দেখে অ্যামাজন থেকে বেরো আসলাম, পরবর্তী 4-5 ঘন্টা পরে আবার ঢুকে গিয়া প্রোডাক্টটা কিনে নিয়ে আসলাম। এই যে কিনলাম, তখন আপনি কমিশনটা পেয়ে যাবেন। এবং শুধু এটাই না, আরো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ধরেন পরবর্তী 24 ঘন্টার মধ্যে, পরবর্তী 24 ঘন্টার মধ্যে ধরেন আমি আপনার লিঙ্কে ক্লিক করে অ্যামাজনে ঢুকছি, কিন্তু আপনার প্রোডাক্টটা কিনি নাই, কিন্তু পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমি যে কোনো একটা প্রোডাক্ট কিনছি অ্যামাজন থেকে, সেই প্রোডাক্টের উপরেই আপনি একটা কমিশন পাবেন। বুঝতে পারছেন?
24 ঘন্টা পরে হচ্ছে আপনি আগামী 3 মাস পর্যন্ত, 24 ঘন্টার পরে আগামী 3 মাস পর্যন্ত আমি যদি এই যে আপনার লিঙ্কে ক্লিক করে তো একবার ঢুকছিলাম, 24 ঘন্টার পরে আগামী 3 মাস পর্যন্ত যদি আমি আপনার ওই ডিএসএলআর ক্যামেরাটা কিনি আগামী 3 মাসের মধ্যে, তাহলেও আপনার কমিশন পাওয়ার একটা সুযোগ আছে, তাহলে আপনি কমিশনটা পেয়ে যাবেন। সেটা হবে শুধু আপনার ওই ডিএসএলআর ক্যামেরা, যে প্রোডাক্টটা দেখে ঢুকছিলাম ঠিক সেই প্রোডাক্টটার জন্য। ডিএসএলআর ক্যামেরার ভেতরে অন্য কোনো ক্যামেরা কিনলেও হবে না। যে কোনো প্রোডাক্ট 24 ঘন্টা সময়ের মধ্যে যে কোনো প্রোডাক্ট, হ্যাঁ শুধু সেই প্রোডাক্টটা আগামী 3 মাস, রাইট। বুঝতে পারছেন? তাহলে এখন আমি আপনাদেরকে একটা কম্পারিজন বলি। কম্পারিজন হচ্ছে আমাদের আরো দুইটা মার্কেটিং আছে, বিশেষ কি বলে মানে পপুলার আরো দুইটা মার্কেটিং আছে। একটা আছে ড্রপ শিপিং আর একটা আছে সিপিএ মার্কেটিং। এই যে দুইটা মার্কেটিং, এই দুইটা মার্কেটিং, এই যে টোটাল তিনটা মার্কেটিং বের হইলো, অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং মার্কেটিং, সিপিএ মার্কেটিং। ড্রপ শিপিং মার্কেটিং এর কি বলে ধরন হচ্ছে আপনি অন্য একটা ওয়েবসাইটকে কিছু টাকা দিবেন, কিছু টাকা দিয়ে তাদের ওয়েবসাইট থেকে কিছু নির্দিষ্ট কিছু প্রোডাক্ট সিলেক্ট করবেন, করে সেই প্রোডাক্টের বিজ্ঞাপনগুলা আপনি আপনার ওয়েবসাইটে দিবেন। ধরেন আহ, আপনি আমার ওয়েবসাইটে একটা প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে $100, সেই প্রোডাক্টের জন্য আপনি আমাকে একটা টাকা জমা দিয়েছেন, টাকা জমা দিয়ে সেই প্রোডাক্টটা আপনি আপনার ওয়েবসাইটে সেল করবেন। সেই সেলটা আপনি আপনার ওয়েবসাইটে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিলেন এবং বিজ্ঞাপন দিয়ে দিলেন $120। আপনি যে $120 একটা বিজ্ঞাপন দিয়ে দিলেন, এখন আমি তো আপনি আমার কাছ থেকে নেবেন $100, আর আপনি বিক্রি করতেছেন কত, $120। এই যে $20 আপনার লাভ হচ্ছে, আপনি জাস্ট এইখানে আপনার ওয়েবসাইটে যে একটা বিজ্ঞাপন দিলেন, এইটুকুই আপনার কাজ। এইখান থেকে হচ্ছে কাস্টমার যখন ইয়া করবে আপনাকে অর্ডার দিবে, সেই অর্ডারটা আপনি আবার হচ্ছে আমার ওয়েবসাইটে ট্রান্সফার করে দিবেন। ট্রান্সফার করে দেওয়ার পরে আপনার আর কোনো কাজ নাই, সম্পূর্ণ কাজ আমার মানে ওয়েবসাইটের মালিকের, যার কাছ থেকে আপনি প্রোডাক্টের ড্রপশিপিংটা করতেছেন। আপনি জাস্ট মাঝখানে একটা ব্রোকার হিসেবে কাজ করবেন। বুঝতে পারছেন? ড্রপ শিপিং, হ্যাঁ ড্রপ শিপিংটা হচ্ছে এই সিস্টেমের, কিন্তু সেইখানে আপনাকে কিন্তু নির্দিষ্ট একটা টাকা দিতে হচ্ছে এবং আপনার ওইখানে একটা বাইন্ডিংস আছে, এবং আপনি যে প্রোডাক্টটা হচ্ছে ইয়া করতেছেন, বিজ্ঞাপন করতেছেন, ওই প্রোডাক্টের বাইরে কাস্টমার গিয়ে যদি অন্য কোনো প্রোডাক্ট কিনতে চায় তাহলে কিন্তু কিনতে পারবে না। জাস্ট আপনি যে বিজ্ঞাপনটা দিয়েছেন আপনার ওয়েবসাইটেই সে অর্ডার কমপ্লিট করে বের হয়ে আসবে। নিজের একটা ওয়েবসাইট থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিনতে হবে। তো এরপরে হচ্ছে, না না ওইখানে হচ্ছে, ওই আমি বলি, বোঝেন নাই মনে হয় বিষয়টা। মানে এই যে ড্রপ শিপিং এর যে ব্যাপারটা, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি ড্রপ শিপিং করতে চাচ্ছেন। আমার একটা ওয়েবসাইট আছে, আমার ধরেন 100টা প্রোডাক্ট আছে। সেই 100টা প্রোডাক্ট থেকে আপনি আমার কাছে 5টা প্রোডাক্ট নিয়ে ড্রপ শিপিং এর বিজনেস করবেন। তো এখন এই 5টা প্রোডাক্টের জন্য আপনি আমাকে 10,000 টাকা জমা দিলেন, যে আমি হ্যাঁ অ্যাডভান্সে আমি আপনার এই ওয়েবসাইট থেকে এই 5টা প্রোডাক্ট নিয়ে ড্রপ শিপিং এর কাজ করতে চাই। এখন ওই 10,000 দেওয়ার পরে আপনি আমার ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের সম্পর্কে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন করলেন বা হচ্ছে পোস্ট করলেন। এখন ভিজিটর করবো কি, ভিজিটর হচ্ছে আপনার ওয়েবসাইটে যাবে, আপনার ওয়েবসাইটে গিয়া ওই প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটেই অর্ডার কমপ্লিট করে বের হয়ে চলে আসবে। ওই ভিজিটর আর আমার ওয়েবসাইটে আসবে না, লিঙ্কে ক্লিক করে আসার দরকার নাই। আপনার ওয়েবসাইটে ওই $120 অর্ডার করে চলে আসবে। যদি আমার প্রোডাক্টের দাম হয় $100, তাহলে আপনি বিজ্ঞাপন দিবেন কত, $120 বা $125 এরকম। তো এই যে আপনি যে বিজ্ঞাপনটা দিলেন, সেই প্রাইসে কাস্টমার হচ্ছে আপনার প্রোডাক্টটা কিনে কিন্তু আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে চলে গেল। এখন আপনি কি করবেন, আপনার অর্ডারটা তো পড়ছে, এখন আপনি করবেন কি, ওই যে কাস্টমারের যে ইয়াগুলো আছে, অ্যাড্রেসগুলো আছে, সেই অ্যাড্রেসগুলো দিয়ে আপনি আমার ওয়েবসাইটে একটা ইয়া করবেন, অর্ডার কমপ্লিট করবেন। সেই অর্ডার যখন আমি পাবো, সেই অর্ডার পাওয়ার পরে আমি সেই কাস্টমারের লোকেশনে প্রোডাক্ট পাঠাই দেবো, ডেলিভারি করে দিব। কাস্টমার আপনাকে কি দিল, কাস্টমার আপনাকে দিল $120, আর আপনি আমাকে অর্ডার করতে চাইছেন কত ডলারে, $100। কারণ আমার ওয়েবসাইটে প্রাইসের মানে প্রোডাক্টের প্রাইস হচ্ছে $100। আপনি আমার ওয়েবসাইটে $100 ইয়া করে অর্ডার কমপ্লিট করে সেই কাস্টমারের লোকেশনে পাঠিয়ে দিতে পারতেছেন। এখানে আপনার আর কোনো হ্যাসেল নাই যে আপনার নিজেকে ডেলিভারি পাঠাইতে হবে, নিজেকে মেনটেন করতে হবে, এই কোনো ঝামেলা নাই।
হ্যাঁ আছে, ওয়েবসাইট আছে, ড্রপ শিপিং বিজনেসের জন্য অনেক ওয়েবসাইট আছে। সিপিএ মার্কেটিং, এখন সিপিএ মার্কেটিংটা সম্পর্কে একটু বলি। সিপিএ মার্কেটিংটা হচ্ছে আপনার এমন একটা মার্কেটিং যেখানে হচ্ছে আহ, আপনার আর কোনো বাইন্ডিংস থাকবে না বা কোনো প্রকার টাকা জমানো দিতে হবে না। সেইখানে বিভিন্ন ধরনের অফার পোস্ট করা থাকবে। যেমন আপনারা ফাইবারে, আপওয়ার্কে যেমন হচ্ছে ইয়া করেন, কি বলে, এই যে কাজ খোঁজেন, এই বিভিন্ন গিগ, বিভিন্ন আপওয়ার্কের কথা বলি, আপওয়ার্কে বিভিন্ন সার্ভিস পোস্ট করা থাকে না, বিভিন্ন জব পোস্ট করা থাকে, সেখানে গিয়ে আমরা বিড করি না? বিট করে গিয়ে তারপরে হচ্ছে 10 জন, 12 জন, 15 জন, যে কজনে বিট করে, বিট করার পরে নির্দিষ্ট একজনের সেই কাজটা পায়। কিন্তু আপনার সিপিএ মার্কেটিং এ এমন একটা ইয়ে আছে যে এইভাবে হচ্ছে আপনাদের অফার পোস্ট করা থাকে। সেই অফার গুলো আমরা দেখবো, ধরেন এখানে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই সিপি এর, আমার সম্ভবত আছে এখানে, হ্যাঁ। Sorry, Skype। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে সিপিএ মার্কেটিং এর একটা নেটওয়ার্ক। এইখানে এই যে ইয়াগুলো আছে, কি বলে, প্রোডাক্ট গুলো আছে, এক একটা প্রোডাক্ট এখানে করা আছে, পোস্ট করা আছে। এখন আমি চাইলে এই যে প্রোডাক্ট গুলা, এই প্রোডাক্ট গুলা নিয়ে, এই প্রোডাক্ট গুলাতে ক্লিক করে নিয়ে, এই প্রোডাক্ট গুলা নিয়ে আমি আমার ওয়েবসাইটে বিজ্ঞাপন করতে পারবো, বা হচ্ছে করতে পারবো, পোস্ট করতে পারবো। করার পরে আমার পোস্ট থেকে ঠিক অ্যামাজনের মতো করে এই ওয়েবসাইটে ঢুকে এই প্রোডাক্টটা করবে, পারচেস করবে ভিজিটররা বা ক্রেতারা হচ্ছে এইখান থেকে, মানে এই যে কি লেখা আছে এটা, হ্যাঁ আমরা লিঙ্কটা দিয়ে দিব, আমাদের ওয়েবসাইটে লিঙ্ক পেস্ট করে দিব, লিঙ্ক করে দিব, বাটন বানাই দিব, হ্যাঁ। সেই লিঙ্কে ক্লিক করে যারা যখন হচ্ছে মানুষ এই সব ওয়েবসাইটে এসে এটা করবে, পারচেস করবে, আমরা তখন এইখান থেকে একটা কমিশন পাবো। কিন্তু এইখানে আবার হচ্ছে অ্যামাজনের মতো ওই সুবিধাটা নাই, যে হচ্ছে আগামী 24 ঘন্টা বা হচ্ছে এই যে একটা প্রোডাক্ট থেকে গিয়ে অন্য একটা যে কোনো একটা প্রোডাক্ট কেনা, বা হচ্ছে এই যে 3 মাসের একটা ব্যাপার, এই জিনিসগুলো হচ্ছে আমাদের সিপিএ তে নাই। ঠিক আছে। আবার এইখানে আবার হচ্ছে ওই অ্যামাজনের মতোই আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা আবার ভেরিফাই করাই নিতে হবে, অ্যাপ্রুভ করাই নিতে হবে। অ্যাপ্রুভ করানোর জন্য আমাদের এখানে আলাদা আছে। এইখানে আবার আমাদের কি কি করতে হয়, এখানে হচ্ছে কি বলে, আমার প্রিভিয়াস ওয়ার্ক হিস্টোরি দিতে হয়, তারপর হচ্ছে আমার যে আমি যে কাজ করছি, আমি যে কমিশন পাইছি এর আগে, সেইগুলোর স্ক্রিনশট দিতে হয়, ব্যাংক স্টেটমেন্টের। অনেক হ্যাসেল আছে, হ্যাঁ, এগুলা খুবই কঠিন। না, এইগুলো না থাকলে আপনি হচ্ছে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না, বা অ্যাকাউন্ট করলেও আপনাকে অ্যাপ্রুভ দিবে না। কিন্তু অ্যামাজনের যে ব্যাপারটা, তাহলে এই যে তিনটা মার্কেটিং, এই তিনটা মার্কেটিং এর সাথে তুলনা করে দেখেন অ্যামাজনটা কত সহজ এবং কত হিউজ একটা মানে ইনকাম সোর্স। হ্যাঁ। তো এটা হচ্ছে মূলত অ্যামাজনের সবচেয়ে বড় সুবিধা, এই যে এই সুবিধাগুলা যেগুলা আমাদের এইসব মার্কেটিং এ নাই। ড্রপ শিপিং বলেন বা হচ্ছে সিপিএ মার্কেটিং বলেন, এইগুলাতে নাই, হ্যাঁ। তারপরে অনেকেই হচ্ছে এইসব, হ্যাঁ, বাংলাদেশের মানুষ তো হচ্ছে একটা আহ, 100 টাকা দামের একটা প্রোডাক্ট কিনতে গেলেও আগে 4-5টা ওয়েবসাইট ঘুরে ঘুরে দেখে যে কোন ওয়েবসাইটে কয় টাকা প্রাইস। বাংলাদেশে এগুলো চলবে না, আপনি এগুলো করতে চাইলে অবশ্যই আপনার হচ্ছে বাইরের মার্কেট প্লেস টার্গেট করতে হবে, হ্যাঁ। তো এই যে নিশ সিলেকশন করাটা আমাদের জন্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই নিট সিলেকশন করার জন্য আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। এখন পর্যন্ত কিন্তু আমাদের নিট সিলেকশনের ব্যাপারটা শেষ হয় নাই, হ্যাঁ। এখন নিট সিলেকশন করার জন্য ধরেন আমরা হচ্ছে ডিজিটাল ক্যামেরাটাই ফাইনালাইজ করলাম, ডিজিটাল ক্যামেরা নিয়ে কাজ করব। এখন আমাদেরকে তো দেখতে হবে যে এটার প্রাইস বেশি, এটার কমিশনও বেশি, ঠিক আছে, কিন্তু মার্কেটে এটার চাহিদাটা কেমন, এটাও তো দেখতে হবে যে মানুষ এটা নিয়ে মানে কিরকম সার্চ করতেছে, বা মানুষ এটা আদৌ কি অনলাইনে কিনতেছে নাকি কি করতেছে, সেই জিনিসটা তো আমাদেরকে দেখতে হবে, তাই না? সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে ডিজিটাল ক্যামেরাটা, ডিএসএলআর ক্যামেরাটা, এটা নিয়ে আমাদেরকে খুব সহজ একটা কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, যে কিওয়ার্ডটা নিয়ে আমরা সার্চ করব, যে মানুষ কোন কিওয়ার্ডটা লিখে সার্চ করতে পারে। ধরেন শুধু যদি মানুষ ডিএসএলআর ক্যামেরা নিয়ে সার্চ করে, তাহলে এখানে কোনো কিছু কি বোঝাবে যে সে ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে জানতে চাচ্ছে নাকি কিনতে চাচ্ছে, নাকি সে ছবি চাচ্ছে নাকি ভিডিও চাচ্ছে নাকি ডিএসএলআর ক্যামেরার দোকান চাচ্ছে, কোনো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু যখন সে একটা স্পেসিফিক কিওয়ার্ড লিখে সার্চ করবে যে বাই ক্যানন ডিএসএলআর ক্যামেরা মডেল এত এত, যখন এই লেখাটা লিখবে তখন কিন্তু মানে আমরা বুঝতে পারবো যে
সে ক্যাননের এই মডেলের ডিএসএলআর ক্যামেরাটা সে কিনতে চাচ্ছে, কিনতে চাওয়ার কারণে সে এটা লিখে সার্চ করছে। তাহলে আমাদেরকে এইরকম একটা কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে সেই কিওয়ার্ডটা দিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। তো আমরা হচ্ছে একটু চেক করে দেখি, আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে একটু চেক করে দেখি, মানে এই যে কিওয়ার্ড, কোন কিওয়ার্ডটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং এ আছে বা কোন কিওয়ার্ডটা হচ্ছে ভালো সার্চ হচ্ছে, সেই জিনিসটা জানার জন্য আমরা হচ্ছে গুগলের একটা টুলস ইউজ করব। সেই গুগলের টুলস এর নাম হচ্ছে গুগল ট্রেন্ডস। এটা লিখে ফেলেন। হ্যাঁ, গুগল ট্রেন্ডস। তো হচ্ছে আমরা গুগল ট্রেন্ডস এ চলে যাই। এটা হচ্ছে আমাদের গুগল ট্রেন্ডস। আমি একটু আপনাদেরকে প্রথম থেকে দেখাই। জাস্ট এইখানে হচ্ছে নতুন একটা ট্যাব নেবেন, নিয়ে এইখানে গুগলে সার্চ করে দিবেন গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস লিখে সার্চ করে দেওয়ার পরে দেখেন সবার উপরে যে ওয়েবসাইটটা আসছে, এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। বা সবার উপরে যেই হচ্ছে পেজটা আসছে, এই পেজটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন আমাদেরকে একটা ইয়াতে ওয়েবসাইটে নিয়ে আসছে বা একটা পেজে নিয়ে আসছে। আসার পরে আমরা কোথায় আছি? গুগল ট্রেন্ডস এর হোমে আছি আপাতত। আমাদেরকে আসতে হবে এই এক্সপ্লোরে। এই এক্সপ্লোর যে শব্দটা আছে এইখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন আমার একটা হচ্ছে সার্চ বক্স চলে আসছে। এইখানে জাস্ট আমি একটা কিওয়ার্ড লিখে দিই। লিখছি বাই সনি ডিএসএলআর ক্যামেরা, কোনো মডেল জানা নাই, আপাতত এইটুকুই দেই। হ্যাঁ, তো এইটুকু দিয়ে আমরা হচ্ছে এন্টার দিয়ে দিলাম। সরি, আবার একটু দেখাই, এখানে আরেকটা কাজ আছে। এই যে লিখলাম, হ্যাঁ, লেখার পরে দেখেন এইখানে আমাদের কয়েকটা ইয়ে আছে। আমাদের এখানে চারটা অপশন দিছে। চারটা অপশনের মধ্যে প্রথমটা আছে সার্চ টার্ম, এরপর আছে ডিজিটাল সেলস লেন্স, রিফ্লেক্স ক্যামেরা। এরকম দেখেন চারটা অপশন আছে। আমরা জাস্ট অন্য কোনোটায় ক্লিক করব না, আমরা হচ্ছে এই যে সার্চ টার্ম, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে এইখানে একটা রিপোর্ট দিবে। আচ্ছা, এইখানে আরো একটা জিনিস দেখতে হবে। দেখেন, এই যে আমি যে সার্চ করতেছি, আমাদের এই সার্চ বর্তমানে এই সার্চ কাজ করতেছে বাংলাদেশের জন্য। এখানে দেখেন বাংলাদেশ দেওয়া আছে। হ্যাঁ, এইখানে আমাদেরকে কান্ট্রি চেঞ্জ করে ইউনাইটেড স্টেট করে দিতে হবে। না, ওইটা না, এইখানে আর আপনার ওই কোড দিতে হবে না, এখানে সরাসরি ইউনাইটেড স্টেট আছে আপনার। ইউনাইটেড স্টেট দিয়ে তারপরে কি করবেন? ক্যাটাগরি দিতে হবে না। দেখেন ইউনাইটেড স্টেট দেওয়ার পরে এখন দেখেন আমাদেরকে হচ্ছে একটা ইয়ে দেখাচ্ছে, একটা গ্রাফ দেখাচ্ছে। তো গ্রাফে হচ্ছে এটা রেজাল্টটা খুবই কম দেখাচ্ছে। আমরা হচ্ছে ইয়াটা কিওয়ার্ডটা চেঞ্জ করে দেই। হ্যাঁ, হ্যাঁ, বাই ডিএসএলআর ক্যামেরা দিলে হচ্ছে তারপরেও আসতে পারে, কিন্তু হচ্ছে আমাদেরকে হচ্ছে কিওয়ার্ডটা আগে বুঝতে হবে। আমাদেরকে ওই কান্ট্রি ওয়াইজ হচ্ছে কিওয়ার্ডের কিছু ইয়া থাকে, টার্মস থাকে, সেই কিওয়ার্ড গুলো আমাদেরকে বুঝতে হবে। কিওয়ার্ড গুলো আমাদেরকে অ্যানালাইসিস করে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি চলতেছে। তো এখন দেখেন এই হচ্ছে বাই ডিএসএলআর ক্যামেরা দেওয়ার পরে কিন্তু মোটামুটি ভালো একটা ডাটা আসছে। এবং এটা কত দিনের জন্য আসছে? এখানে হচ্ছে আমাদের লাস্ট 12 মান্থের জন্য আসছে। এটা যদি আপনি চান, এটা হচ্ছে লাস্ট 4 আওয়ারের জন্য, 5 ডে, 7 ডে, 1 মাস, এরপরে হচ্ছে 3 মাস, 5 বছর। দেখেন এইভাবে হচ্ছে আপনি যত দিনের ডাটা চান এখান থেকে ডাটাটা নিতে পারবেন। হ্যাঁ, তো হচ্ছে এইখানে দেখেন আমি যখন, না, স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার হচ্ছে 12 মাস। 12 মাস স্ট্যান্ডার্ড। আর যদি আপনি হচ্ছে রিসেন্ট যদি ডাটা দেখতে চান তাহলে দেখবেন হচ্ছে 1 মাসের। ঠিক আছে। আর যদি আপনি হচ্ছে কোনো ট্রেন্ডিং টপিক দেখতে চান তখন দেখবেন হচ্ছে ওই যে আপনার ডে, 7 ডে, তারপর হচ্ছে 1 ডে বা লাস্ট 4 আওয়ার। এইগুলো হচ্ছে কোনো ট্রেন্ডিং প্রোডাক্টের জন্য। ওকে, এইভাবে হচ্ছে ধরেন এইভাবে আমি হচ্ছে করব, এই যে আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পর্কে অ্যানালাইসিস করবে এখানে এসে। হ্যাঁ, অ্যানালাইসিস করার পরে আমরা হচ্ছে একটা সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব কি না। ঠিক আছে। তো আমাদেরকে আগে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। আমরা সম্ভবত ভালো একটা কিওয়ার্ড এখনো খুঁজে পাই নাই, যার কারণে হচ্ছে মানে আমাদের ডাটাটা, ভালো ডাটা পাচ্ছি না। পেছনে আপনি কি কিছু বলবেন?
এরপরে হচ্ছে ধরেন আমরা এইভাবে খুঁজে ভালো একটা টপিক খুঁজে পেলাম, ধরেন ভালো একটা টপিক খুঁজে পেলাম, ভালো একটা কিওয়ার্ড খুঁজে পাওয়ার পরে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে একটা সিদ্ধান্তে আসতে হবে যে আমি ঠিক আচ্ছা এইটা বুঝাই তাহলে। এইটা দেখেন, এইখানে দেখেন যে এই যে ইয়াগুলা, এই যে গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে বা হচ্ছে এই যে ইয়াটা, এটাকে কি বলে, যাই হোক এটা হচ্ছে একটা রিচ রেজাল্ট আর কি। আমার কোন সময় হচ্ছে কি পরিমাণে এই যে কিওয়ার্ডটা রিচ হয়েছে বা ইয়া হয়েছে সেই জিনিসটা দেখাচ্ছে। হ্যাঁ, আবার এটা কিন্তু আরেকটা জিনিসের উপরে নির্ভর করে। এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা আরেকটা জিনিসের উপরে নির্ভর করে, সেটা হচ্ছে যে এই যে আমি কিওয়ার্ডটা লিখছি, এই কিওয়ার্ডটা দিয়ে আপনার যে আমি যেই লোকেশনে সার্চ করতেছি সেই লোকেশনে এই কিওয়ার্ডটা দিয়ে কত দিনের জন্য দেখতেছি আমি, 12 মান্থের জন্য, মানে 1 ইয়ারের জন্য, লাস্ট 1 বছরে এই কিওয়ার্ডটা দিয়ে এই লোকেশনে কি পরিমাণে হচ্ছে গুগলে অ্যাড রান হয়েছে, বা হচ্ছে কি কি পরিমাণে গুগলের সাথে বিজনেস হয়েছে, গুগল কিন্তু সেই ডাটাটা এখানে দিচ্ছে, গুগলের সাথে যে বিজনেসটা হচ্ছে সেই বিজনেসের ডাটাটা কিন্তু গুগল দিচ্ছে। কিন্তু এর বাহিরেও কাস্টমাররা বা হচ্ছে যারা ইয়ে আছে বিজনেসম্যান আছে তারা কিন্তু এর বাইরেও অনেক মার্কেটিং করছে এই কিওয়ার্ড দিয়ে। হ্যাঁ, সেই ডাটাটা কিন্তু গুগল আমাদেরকে এখানে দিবে না। হ্যাঁ, না না, অফলাইন না, অনলাইনে অনেক বিক্রি হয়, সেটা হচ্ছে জাস্ট আপনার এসইও করে, মানে আপনার কি বলে অর্গানিক যে মার্কেটিংটা হয় সেটা। এইটা আমাদেরকে পেইড মার্কেটিং এর যে একটা ডাটা সেটা দেখাচ্ছে, গুগলের যে পেইড মার্কেটিং, গুগলের সাথে সরাসরি টাকা দিয়ে আমরা যে বিজনেসটা করি সেটার গ্রাফটা আমাদেরকে এখানে দেখাইছে। বুঝতে পারছেন? তো এইখানে দেখেন আমি যদি এখানে আরো একটা কিওয়ার্ড লিখি, অর্গানিক কোকোনাট অয়েল লিখে সার্চ করলাম, অর্গানিক কোকোনাট অয়েল লিখে সার্চ করার পরে দেখেন এইখানে কি আসছে, এইখানে যে ইয়াটা রিপোর্টটা আসছে দেখেন, এই প্রোডাক্টটা হচ্ছে ইউনাইটেড স্টেটে অলওয়েজ ট্রেন্ডিং এ থাকে, বা অলওয়েজ হচ্ছে আপনার এটা মার্কেটিং ভালো, এইটার প্রতিযোগিতাও খুব কঠিন, বা হচ্ছে কম্পিটিশনটাও অনেক বেশি। বুঝতে পারছেন? কম্পিটিশন বেশি হওয়ার কারণ কি, এটার সেলসটা বেশি বা ভ্যালুটা বেশি, মার্কেট ভ্যালু বেশি, চাহিদা বেশি, যার কারণে এটা নিয়ে সবাই কাজ করতে চায়, এই কারণেই হচ্ছে কম্পিটিশন বেশি। চাহিদা বেশি বলেই হচ্ছে এটার মার্কেটিংটা বেশি। দেখেন এটা কিন্তু কখনো একেবারে নিচে নেমে যায় নাই। হ্যাঁ, এটা অলওয়েজ হচ্ছে উপর দিয়ে গেছে। এটা সর্বনিম্ন কত আছে, সর্বনিম্ন আছে আপনার 62, মানে এটা 100-র মধ্যে হিসাব করা হয়। এই যে এখানে দেখেন সর্বোচ্চ 100 আছে। হ্যাঁ, এখানে দেখলে দেখবেন সর্বোচ্চ 100 আছে, এই যে এখানে দেখেন সর্বোচ্চ 100 আছে। হ্যাঁ, এইখানেও সর্বোচ্চ 100 আছে, কিন্তু এইখানে দেখেন সর্বনিম্ন কত আছে, বা এইখানে আছে সর্বনিম্ন 66, এইখানে আছে কত 62, এখানে আছে কত 63, সর্বনিম্ন দেখেন 63 আছে, 63-র নিচে নামে নাই এদের যে ইয়াটা স্কোরটা। তাহলে এইটার কম্পিটিশনটা অনেক বেশি। এখন ধরেন এত বড় একটা বা এত বিশাল একটা কম্পিটিশন নিয়ে আমরা যদি মার্কেটে কাজ করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা খুব কঠিন হবে। কারণ কি, আমরা বিগিনার, আমরা কেবল স্টার্ট করব। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে খুঁজে বার করতে হবে এইখানে 30 থেকে 50-এর মধ্যে যে প্রোডাক্টগুলো পাবো, আমরা 30 থেকে 50-এর মধ্যে যেই ইয়াগুলো থাকবে, নিশগুলো থাকবে, সেইগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? এটা একটু লম্বা হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে একেবারে ডিপলি যে একটা ইয়ে দেওয়া, ধারণা দেওয়া, এই এই জন্য কিন্তু জিনিসটা লম্বা হয়ে যাচ্ছে। আবার কেউ হচ্ছে বিরক্ত হয়েন না, এটা আপনাদের ভালোর জন্যই দিচ্ছি এই জিনিসটা। আপনারা যখন অন্য জায়গায় ক্লাস করতে যাবেন বা কারো কাছে ক্লাস করতে যাবেন, যদি না জানে, আপনাদেরকে এই যে ডিপ যে ইয়াগুলা ইনফরমেশনগুলো এইগুলো কিন্তু শেখাবে না। বা হচ্ছে ইউটিউবে আপনি যখন ভিডিও দেখবেন, ইউটিউবে আপনাকে এত মানে খুঁচাই খুঁচাই যে ইয়াগুলো আছে, পয়েন্টগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু দেখাবে না। হ্যাঁ, যার কারণে ভিডিওগুলো হবে ছোট ছোট, আর যে কিছু বিশেষ বিশেষ কিছু পয়েন্ট আছে সেইগুলা বলবে, যার কারণে ভিডিওগুলো খুব অ্যাট্রাকটিভ মনে হবে। ঠিক আছে? কিন্তু আপনার যে যে ডিপ যে বিষয়গুলো আছে এইগুলো না জানার কারণে আপনার মার্কেটিং এ অনেক ল্যাকিংস থেকে যাবে, যেখানে আপনি পিছিয়ে থাকবেন। এই জিনিসগুলো যদি না জানেন তাহলে আপনি আপনার মার্কেটিং এ অনেক পিছিয়ে থাকবেন। এই জিনিসগুলো জানতে হবে, একটু খারাপ লাগলেও ধৈর্য ধরে জানতে হবে, বা এই যে রেকর্ড হচ্ছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন, বারবার ভিডিওটা দেখবেন। ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে তো আমরা হচ্ছে আহ
এখন আলোচনা করি একটু 2 নাম্বারটা নিয়ে। হ্যাঁ, 2 নাম্বারটা নিয়ে কিছু আলোচনা হয়ে গেছে অলরেডি, আর অল্প একটু আলোচনা আছে, তারপর হচ্ছে 3 নাম্বার চলে যাবো। 2 নাম্বারে এখানে দেখেন দুইটা ইয়ে আছে, কম্পারিজন আছে, মানে দুইটা বিষয়ের মধ্যে একটা কম্পারিজন আছে, প্যাশন বিএস প্রফিট। হ্যাঁ, এখন এই জিনিসটা কি, প্যাশনটা কি? প্যাশনটা হচ্ছে, ধরেন আপনার একটা অভ্যেস, সহজ কথায় যদি বুঝাইতে চাই, প্যাশনটা হচ্ছে একটা অভ্যেস। হ্যাঁ, এখন আমরা যে প্রোডাক্টটি নিয়ে কাজ করব, সেই প্রোডাক্টটা আসলে মানুষ ব্যবহার করে নাকি, বা হচ্ছে আপনি সেই প্রোডাক্ট সম্পর্কে জানেন কিনা, বা হচ্ছে আপনার সেই প্রোডাক্টটা ভালো লাগে নাকি, কি লাগে, কেমন লাগে, এই যে বিষয়টা, এইগুলো হচ্ছে মূলত প্যাশন। মানে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা সম্পর্কে আপনার নিজেরও জানা থাকতে হবে, বা হচ্ছে ধারণা থাকতে হবে, এবং হচ্ছে সেই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে মানুষ আগ্রহী কিনা সেটাও জানা থাকতে হবে, যেটা একটু আগে আলোচনা করলাম। এবং প্রফিটটা তো বলছি, যে শুধু মানুষের শুধু আগ্রহ থাকলেই হবে না, মানুষের তো বিভিন্ন বিষয়ে আগ্রহ থাকে, অনেক কিছুতে আগ্রহ থাকে। তাই বলে কি সবকিছু নিয়ে আমাদের মার্কেট করা যাবে, মার্কেটিং করা যাবে? করা যাবে না। আমাদের হচ্ছে এই প্যাশনটাও দেখতে হবে, এবং মানুষের আগ্রহও দেখতে হবে, এবং প্রফিটও দেখতে হবে। হ্যাঁ, চাহিদাও থাকতে হবে, এবং যে প্রোডাক্টটাতে চাহিদা আছে সেই প্রোডাক্টটাতে কমিশন আছে কিনা, বা আমাদের জন্য ইনকাম আছে কিনা সেটাও দেখতে হবে। এই জিনিসগুলো হচ্ছে কম্পারিজন করে তারপরে আমাদেরকে কি করতে হবে, নিশ ফাইনালাইজ করতে হবে। এরপর আছে টার্গেট অডিয়েন্স। টার্গেট অডিয়েন্সটা কি? ধরেন আপনি হচ্ছে একটা মোবাইল বিক্রি করবেন, বা ধরেন আপনি একটা ল্যাপটপ বিক্রি করবেন। একটা ল্যাপটপ বিক্রি করতে গেলে আপনি যদি ক্লাস 5 থেকে ক্লাস 10-এর যারা স্টুডেন্ট আছে তাদের সামনে যদি আপনি হচ্ছে আপনার এই ল্যাপটপের মার্কেটিং করেন, তাহলে বেচা বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি, নাকি হচ্ছে আপনার কলেজ লেভেলের যারা ইয়ে আছে, স্টুডেন্ট আছে, তাদের সামনে যদি মার্কেটিং করেন তাহলে বেচা মানে বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি? অবশ্যই কলেজ, তাই না? তাহলে আমাদেরকে হচ্ছে এই টার্গেট অডিয়েন্সটা খুঁজে বের করতে হবে, যে আমরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছি, আর কি রিলেটেড, বা হচ্ছে আমাদের অডিয়েন্সটা কি রকম। সেই অডিয়েন্স, আমার যে অডিয়েন্সটা আছে, সেই অডিয়েন্সটা কি আমার এই প্রোডাক্টটা কেনার জন্য যোগ্য নাকি, বা হচ্ছে তারা কি এই জিনিসটা চায়, বা তাদের সাথে কি এই জিনিসটা যায় কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এইগুলা খুবই সামান্য বা খুবই ছোট ছোট কাজ। এগুলা জাস্ট আপনি একটু রিসার্চ করলেই বুঝে যাবেন, কিচ্ছু লাগবে না। জাস্ট যদি একটু থিঙ্কিং করেন যে আমি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতেছি এই প্রোডাক্টের কাস্টমার কে হইতে পারে, জাস্ট তাদেরকে টার্গেট করে আপনার মার্কেটিংটা করতে হবে। এই এসইও, ওই যে এসইও, তারপর হচ্ছে পেইড মার্কেটিং, ওইগুলো আসবে, সামনে আছে। ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপরে হচ্ছে আপনাদের আরো কিছু প্ল্যাটফর্ম আছে, অনেক জায়গাতে করতে পারবেন, পিন্টারেস্ট আছে। ওকে, তো আমাদের 1 নাম্বার ইয়ারটা শেষ, আমরা হচ্ছে এখন 2 নাম্বার স্টেপে চলে আসি। আমাদের 1 নাম্বার স্টেপ শেষ, 2 নাম্বারে চলে আসি। এই জানালাটা একটু আটকাই দেন, প্রচুর আওয়াজ আসতেছে। এরপরে আছে 2 নাম্বারে কি আছে আমাদের, বিল্ড এ ওয়েবসাইট আর ব্লগ। মানে আমাদেরকে কি করতে বলছে, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে বলছে, অথবা একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে বলছে। কারণ কি, আমরা যদি অ্যাফিলিয়েট করতে চাই তাহলে আমাদেরকে একটা ব্লগ সাইট বা একটা ওয়েবসাইটের প্রয়োজন আছে, যেখানে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো, রিভিউ লিখতে পারবো, বা হচ্ছে ব্লগ লিখতে পারবো, যেখানে কাস্টমাররা আসবে, প্রোডাক্ট সম্পর্কে পড়বে, জানবে, তারপরে একটা সিদ্ধান্ত নিতে পারবে। ঠিক আছে? সেই করার জন্য, ওয়েবসাইট করার জন্য আমাদের দেখেন কি কি প্রয়োজন হবে। প্রথমে আমাদের একটা ডোমেইন চুজ করতে হবে। ডোমেইনটা এমন ভাবে চুজ করতে হবে, আপনি যেই আপনি যেই রিলেটেড মার্কেটিং করবেন, বা হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবেন, আপনার ডোমেইনটা সেই রিলেটেড হইতে হবে। নিশ রিলেটেড, রাইট। ব্রড নিশ রিলেটেড হইতে হবে। এখানে আবার মাইক্রো নিশ নিয়ে ডোমেইন খুলবেন না। তো ব্রড নিশ রিলেটেড হচ্ছে ওয়েবসাইট খুলবেন। ওয়েবসাইটের নেমটা চুজ করার কিছু আছে, সিস্টেম আছে। সিস্টেমটা দেখেন, আমি দেখাই দিচ্ছি। আপনি ধরেন ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট নিয়ে কাজ করবেন,
সেই ক্ষেত্রে ধরেন আপনি একটা ওয়েবসাইটের নেম চুজ করছেন কি ইলেকট্রনিক্স গ্যাজেট বিডি, ধরেন এটা আপনি একটা নাম সিলেক্ট করছেন যে এই নামে আপনি ওয়েবসাইট করতে চাচ্ছেন। এখন এই নামটা অলরেডি এই নামে কেউ বিজনেস করে কিনা, অলরেডি এই নামে কেউ ওয়েবসাইট খুলে ফেলছে কিনা, সেইটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে তো আগে ডোমেনটা চেক করে নিতে হবে যে এই ডোমেনটা কেউ রেজিস্ট্রেশন করে ফেলছে কিনা। যদি ডোমেন কেউ রেজিস্ট্রেশন করে ফেলে তাহলে কিন্তু আমরা সেই ডোমেনটা নিয়ে আর কাজ করতে পারবো না, আমরা সেই ডোমেনটা আর পাবো না, রেজিস্ট্রেশন করতে পারবো না। তাহলে আমরা চেক করার জন্য কোথায় যাব? এখানে দেখেন নতুন একটা ওয়েবসাইটের নাম লিখে নেন, instantdomainsearch.com লেখেন। এই যে দেখেন নামটা উপরে আছে ইনস্ট্যান্ট ডোমেইন সার্চ, এটা লিখে এটার পরে শুধু ডট কম লিখবেন, হ্যাঁ, তাহলে চলে আসবে। এই যে ওয়েবসাইটটাতে আসলাম, আসার পরে এই যে এইখানে দেখেন একটা সার্চ বক্স আছে। সার্চ বক্সে আপনি যেই ওয়েবসাইটটা খুলতে চাচ্ছেন বা যেই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই নামটা আপনি এখানে লিখে দিবেন। তাহলে আমি একটু লিখে দেই, দেখেন ইলেকট্রনিক গ্যাজেটস বিডি, এটা লিখছে। এটা লেখার পরে আমাকে এইখানে দেখাই দিছে একটা লাল কালারে দেখাই দিছে, লাল কালার আসছে মানে এই ডোমেনটার অ্যাভেলেবেল নাই, এটা অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে, হ্যাঁ। এখন হ্যাঁ, এইভাবে আমাদেরকে হচ্ছে খুঁজে খুঁজে বের করতে হবে। এখন হচ্ছে আমরা একটু এসটা কেটে দেই, হ্যাঁ, এসটা কেটে দেওয়ার পরে দেখেন আমাদের এই যে ডোমেনটা, এই ডোমেনটা কিন্তু অ্যাভেলেবেল আছে, ইলেকট্রনিক গ্যাজেট বিডি। এই ডোমেনটা যদি আমরা রেজিস্ট্রেশন করতে চাই এখনই এই ডোমেনটা আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। এটা কি দেখাচ্ছে? অ্যাভেলেবেল দেখাচ্ছে, গ্রিন দেখাচ্ছে মানে অ্যাভেলেবেল দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই হচ্ছে দেখেন ব্লু কালার আছে, হ্যাঁ। এই ব্লু কালারের মানে হচ্ছে আপনি যে ডোমেনটা লিখে সার্চ করছেন সেটা যদি ব্লু কালারে আসে তাহলে বুঝবেন যে এই ডোমেনটাও অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, আপনি যদি চান এই ডোমেনটা এখনো কিনে নিতে পারেন। এই ডোমেনটা একটা ব্রোকারের কাছে আছে, অনেক ব্রোকার আছে যারা হচ্ছে এই ডোমেনগুলো রেজিস্ট্রেশন করে রাখে এবং সেই ডোমেনগুলো পরবর্তীতে বিক্রি করে। ধরেন এই ডোমেনটা আমি যদি কিনতাম, ধরেন আমাদের যে ডোমেনটা ইয়ে আছে, ধরেন এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, এই ডোমেনটা যদি আমি এখন কিনতে যাই নেমচিপ থেকে যদি কিনি তাহলে আমার প্রাইস আসবে $11 সামথিং। আর যদি গোড্যাডি থেকে কিনি তাহলেও ধরেন আপনার যে কোনো কোম্পানি থেকে যদি ডোমেনটা আমি প্রথমে পারচেস করি সর্বোচ্চ $20 প্রাইস আসবে, $20 উপরে আসবে না, অনলি ডোমেনের ব্যাপারে বলতেছি। কিন্তু যখন হচ্ছে আপনি এই যে ডোমেনটা যখন হচ্ছে এই যে ব্লু হয়ে গেছে, যখন এইটা কিনতে যাবেন তখন এটার প্রাইসটা দেখেন কত, ইলেকট্রনিক্স, এখানে কি লেখা আছে ইলেকট্রনিক, হ্যাঁ, আমি জাস্ট ইলেকট্রনিক্স লিখে দিলাম, ইলেকট্রনিক লিখে দিলাম। আচ্ছা, এটা দিয়ে বুঝাই, এই যে ডোমেনটা, হ্যাঁ, এই ডোমেনটা এখনো আমি চাইলে আমার কোম্পানির জন্য পারচেস করতে পারবো, কিনতে পারবো, কিন্তু এটার জন্য আমাকে কত টাকা খরচা করতে হবে দেখেন, $19,995। এই ডোমেনটা যদি আমি এখন কিনতে চাই তাহলে এই ডোমেইনের দাম দিতে হবে কত, $19,995। অথচ আমি যদি প্রথমে এই ডোমেনটা কিনতে পারতাম তাহলে কত ডলারে কিনতে পারতাম, অনলি $11 কিনতে পারতাম, ঠিক আছে। তাহলে দেখেন এই যে কাজটা যারা করে এদেরকে ব্রোকার বলা হয়, যারা এই কাজগুলো করে। এরা করে কি সারা দিন তারা এই জায়গায় পড়ে থাকে, সারা দিন শুধু এই নাম রিসার্চ করে, এই নামগুলো রিসার্চ করে, যখনই একটা প্রিমিয়াম নাম পায় সেই প্রিমিয়াম নামটা তারা রেজিস্ট্রেশন করে ফেলে নিজেদের ইয়াতে, নিজেদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে ফেলে। রেজিস্ট্রেশন করার পরে তারা আবার নিজেরা এইখানে অ্যাড দিয়ে দেয় যে এই ডোমেনটা এত প্রাইসে বিক্রি হবে। ধরেন যদি প্রিমিয়াম একটা নাম পায়, এই যে প্রিমিয়াম, এটা একটা প্রিমিয়াম নাম, ইলেকট্রো, এটা একটা প্রিমিয়াম নাম, হ্যাঁ। এই যে নামটা, এইটা যদি আমরা রেজিস্ট্রেশন করতে পারতাম তাহলে তো $11 পাইতাম। এখন ওরা পাইছে, ওরা হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলছে, ধরেন $11 করে ফেলছে। ডোমেনটা রেজিস্ট্রেশন করার সাথে সাথে তারা হচ্ছে এখানে অ্যাড দিছে কত, ধরেন আপনার
$10,000 বা $12,000, জাস্ট $11 দিয়ে কিনা তারা হচ্ছে এই প্রাইসে অ্যাড দিয়ে দেয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন বিজনেসম্যান তৈরি হয়, প্রতিনিয়ত নতুন নতুন বিজনেস তৈরি হয়। তাদের মাথায় মানে তারা এমন ভাবে চিন্তা করে যে আমার এই বিজনেসের নামটা পরবর্তীতে কেউ না কেউ খুঁজবেই, কেউ না কেউ পরবর্তীতে এই নামটা রেজিস্ট্রেশন করতে আসবে, তখন সে এই ডোমেনটা এই প্রাইসে বিক্রি করবে, এই প্রাইসের নিচে ছাড়বে না। এখন ধরেন আমার হচ্ছে কোনো ভুলবশত বা হোক বা যাই হোক, বাংলাদেশের যারা বিজনেসম্যান বা হচ্ছে এরকম কান্ট্রিতে যারা বিজনেসম্যান, তারা কিন্তু এইসব জিনিস এত বেশি ঘাটে না। জাস্ট হচ্ছে একটা করে, একটা অফিস খুলে, খুলে কি করে, মানে এই ডোমেনের দরকার নেই, দেখবেন খুঁজে খুঁজে দেখবেন কয়টা অফিসের ডোমেইন আছে বা আছে, ওয়েবসাইট আছে। খুব বেশি অফিসের ওয়েবসাইট নাই, যদিও থাকে তাহলে ইরিলেভেন্ট নাম দেওয়া, সঠিক নামে কোনো নাই। এর আগে আমি হচ্ছে একটা কাজ করতাম, গার্মেন্টস এর অ্যাক্সেসরিজ কোম্পানিতে জব করতাম মার্কেটিং এ। ওদের ওই কোম্পানির নাম হচ্ছে অ্যাপ্রোচ অ্যাক্সেসরিজ লিমিটেড। এখন অ্যাপ্রোচ অ্যাক্সেসরিজ লিমিটেড, এই যে নামটা, এই নামে যদি সার্চ দেই, ওয়েবসাইটে সার্চ দেই, বিদেশি একটা ওয়েবসাইট চলে আসে। এখন এরা যে ওয়েবসাইট খুলছে, সেই ওয়েবসাইটের নাম দিছে approachbd.com। নামটা যদিও ভালো, কিন্তু তাদের কোম্পানির নাম কি? অ্যাপ্রোচ অ্যাক্সেসরিজ লিমিটেড। এই যে একটা নাম, অ্যাপ্রোচ অ্যাক্সেসরিজ লিমিটেড, আর ওয়েবসাইটের নাম দিচ্ছে কি? অ্যাপ্রোচ বিডি। এখন ধরেন কোনো একটা বাইরের কাস্টমার বা কোনো একটা বাইরের বায়ার যদি এই ওয়েবসাইটটা খুঁজতে যায়, যখন হচ্ছে এই যে কোম্পানির সাথে বিল্ড আপ হয়ে যাবে বা হচ্ছে কথাবার্তা হবে, তখন যদি সে চিন্তা করে যে দেখি এই কোম্পানির সাথে তো কথা বললাম, একটা ডিল করতে যাচ্ছি, তাহলে তাদের কোম্পানি সম্পর্কে আগে একটু জানি, একটু ওয়েবসাইটটা ঘাটি। যখন ওয়েবসাইটটা সার্চ করতে যাবে, সে কি লিখবে? সে তো অ্যাপ্রোচ অ্যাপ্রোচ অ্যাক্সেসরিজ লিমিটেড লিখে সার্চ করবে। তখন যদি সে ওয়েবসাইটটা মানে না থাকে এই নামে, তাহলে তো ওয়েবসাইটটা খুঁজে পাবে না। এই জন্য যে একজ্যাক্ট আমার যেই নামে আমার কোম্পানি থাকবে, একজ্যাক্ট আমার সেই নামেই হচ্ছে কি করতে হবে? ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে। এই জন্য এই যে ডোমেনগুলো, এই ডোমেনগুলোর এত প্রাইস। এই দেখেন আরেকটা ডোমেন দেখেন, electro.io, এটার প্রাইস দেখেন কত, প্রায় $1,00,000। বুঝতে পারছেন? এই ডোমেনটাও কিন্তু বিক্রি হয়ে যাবে, এই ডোমেনটাও বিক্রি হয়ে যাবে, যদিও এটার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মেক অফারটা হচ্ছে এইখানে আপনি তাদেরকে একটা দিতে পারবেন, প্রপোজাল দিতে পারবেন। এইখান থেকে আপনি তাদেরকে একটা প্রপোজাল দিতে পারবেন যে এই ডোমেনটা এত টাকায় হইলে আমি নিতে পারবো, যদি সম্ভব হয় দেন, বা আসেন আলোচনা করি বা একটা ডিলিং এ আসি। লাল কালার এইটা দেখেন .org লেখা, এটা হচ্ছে এই ডোমেনটা অলরেডি একজনে নিয়ে বিজনেস করতেছে, এই ডোমেনটা আর বিক্রি করবে না। এখন এই ডোমেনটা কে নিছে সেই জিনিসটা যদি দেখতে চান, এই যে হুইজ, এখানে ক্লিক করলে তার ইনফরমেশনটা আপনি খুঁজে পাবেন, দেখতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখেন সব ইনফরমেশন আছে, হ্যাঁ। এখানে এই যে কি তাদের মেইল কি বা হচ্ছে তাদের কোম্পানি কি, ফোন নাম্বার টাম্বার এগুলো হাইড করা আছে, এগুলো দেয় নাই, হ্যাঁ। অনেক কোম্পানি হচ্ছে এগুলো সব দিয়ে দেয়। এই যে টেলিফোন নাম্বার দেওয়া আছে, একটা টেলিফোন নাম্বারটা দিয়ে দিছে, রেজিস্ট্রেশন ইনফরমেশন। এই যে তাদের অফিস কোথায় বা হচ্ছে তাদের আরো কি ইনফরমেশন, সবকিছু এখানে থাকে, হ্যাঁ। কিন্তু এরা হচ্ছে এত ইনফরমেশন দেয় না, এই যে এগুলো হাইড করে রাখছে, ফোন নাম্বার, ফ্যাক্স, ইমেল, এগুলো হাইড করে রাখছে, দেয় নাই। তো যাই হোক, এই জায়গায় এসে আমরা দেখতে পারি যে আসলে এই ডোমেইনটা কে কিনছে বা কে পারচেজ করছে। তো ডোমেইনের ব্যাপারে হচ্ছে বুঝলেন। তাহলে ডোমেইন, একটা ডোমেইন যদি আপনি করতে চান, তাহলে কি করতে হবে? এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে চেক করে নিতে হবে, তারপরে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট একটা নাম চুজ করব। এইখানে চেক করে করে আমরা একটা নাম চুজ করব, হ্যাঁ। এবং আরেকটা বিষয় আছে, এই যে যে নামটা আমরা যে নামটা নিচ্ছি, ধরেন এই নামটা নিচ্ছি, এখন এই এই নামে আমাদের ফেসবুকে কোনো পেজ আছে কিনা বা ইউটিউবে কোনো চ্যানেল আছে কিনা, অথবা হচ্ছে আমাদের কি বলে টুইটারে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে চেক করে নিতে হবে। সেটা কিভাবে চেক করবেন? ধরেন আমি ফেসবুকে চেক করবো যে আমার এই ইউজার নেমটা ফেসবুকে কেউ নিছে কিনা। তাহলে আমি ফেসবুকে চলে যাই, ফেসবুকে যাওয়ার পরে দেখেন আমি এইখানে facebook.com লেখাটা যে আছে, http://www.facebook.com, তারপরে যে একটা স্ল্যাশ আছে, স্ল্যাশের পরে আমি জাস্ট এই লেখাটা এনে ছেড়ে দিলাম,
ইলেকট্রনিক গ্যাজেট বিডি এই লেখাটা এনে এখানে ছেড়ে দিলাম, দেওয়ার পরে এখানে কি করব, এন্টার দিয়ে দিব। দেওয়ার পরে যদি কোনো পেজ আসতো বা যদি কোনো প্রোফাইল আসতো তাহলে বুঝতাম কি যে এই নামে আমাদের অলরেডি পেজ আছে। যেহেতু কোনো পেজ আসে নাই তাহলে আমরা এই নামে বা হচ্ছে এই ইউজার নেম দিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারবো, এখনো সেই সুযোগটা আছে। বুঝাতে পারছি? এটা বুঝতে পারছেন? এইটা হচ্ছে ইউজার নেম, এইটা জাস্ট আপনার ওয়ান কাইন্ড অফ ডোমেইন। আপনি ফেসবুকের মধ্যে এইখানে যাই লিখবেন, যেমন ধরেন আমি আমার ইয়াটা দেই, আমার যে ইয়াটা পেজটা, আমার যে পেজ, সেই পেজের যদি আমি এখানে কি বলে ইউজার নেমটা দিয়ে দেই, এটা হচ্ছে ধরেন আমার পেজের একটা ইউজার নেম, হ্যাঁ। এটাকে বলা হয় অনেক সময় ইউটিউবে বলা হয় হ্যান্ডেল বা টুইটারে বলা হয় হ্যান্ডেল, হ্যাঁ এই জিনিসটাকে। আর হচ্ছে ফেসবুকে ইউজার নেম বলা হয়, আর কি বলে ইনস্টাগ্রামে এটাকে ইউজার নেম বলা হয়। তো যখন হচ্ছে আমি আমার পেজটা, যখন আমি এই যে ইউজার নেমটা লিখে সার্চ করব, যদি দেখি যে কোনো পেজ চলে আসছে তার মানে আমার এই নামে কি করা আছে, পেজ খোলা আছে। দেখেন আমি জাস্ট এখানে কিন্তু স্ল্যাশ দিয়া ম্যাক্সিমাম ডিজিটাল লিখে দিছি, তাহলে কি হয়েছে, আমার পেজটা কিন্তু আমার সামনে চলে আসছে, হ্যাঁ। ম্যাক্সিমার্ক ডিজিটাল। তো আমার এই পেজটা কিন্তু চলে আসছে। এখন আপনারা যখন হচ্ছে পেজ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করার আগে আপনারা এইভাবে চেক করে নেবেন যে আপনারা যেই ইউজার নেমটা ব্যবহার করতে চাচ্ছেন সেই ইউজার নেমটা দিয়ে পেজ অলরেডি ক্রিয়েট করা আছে কিনা। হ্যাঁ বলেন, কিছু না? আচ্ছা, এরপরে হচ্ছে ওয়েব হোস্টিং অ্যান্ড প্ল্যাটফর্ম। ওয়েব হোস্টিং কি? ওয়েব হোস্টিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেমোরি কার্ড। আমাদের ফোন আছে, আমাদের মোবাইল ফোন আছে, মোবাইল ফোনে আমরা যে ভিডিও বা হচ্ছে ছবি, গান এগুলো রাখি কিসের মধ্যে রাখি, একটা মেমোরি ব্যবহার করি না? বা হচ্ছে যাদের ফোনে এক্সটার্নাল মেমোরি লাগানো নাই তাদেরও তো ফোনে মেমোরি আছে তাই না, ফোন স্টোরেজ আছে তাই না? তা আমরা তো সেই জিনিসটা ব্যবহার করি এই জিনিসগুলো রাখার জন্য। তো আমরা যখন এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, আমাদের এইরকম হচ্ছে একটা হোস্টিং নিতে হবে। এই হোস্টিংটা হচ্ছে অন কাইন্ড অফ মেমোরি, ঠিক আছে? আপনাদেরকে এই পিডিএফ আমি দিয়ে দিব, ছবি তোলার প্রয়োজন নাই। এই পিডিএফ দিব এবং আপনাদেরকে এখান থেকে দিব, হোমওয়ার্ক দিব। তো এই যে ওয়েব হোস্টিংটা, এটা হচ্ছে অন কাইন্ড অফ মেমোরি, যেখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা থাকবে, আমরা যেই প্রোডাক্টগুলো আপলোড করব বা হচ্ছে যা যা করব সবকিছু এখানে আপলোড করা থাকবে। এইখান থেকেই হচ্ছে মানুষ খুঁজে খুঁজে পাবে। এবং প্ল্যাটফর্মটা কি? প্ল্যাটফর্ম হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস, উইক্স, তারপর হচ্ছে আপনার শপিফাই, এরপর হচ্ছে এরকম আরো কিছু ওয়েবসাইট আছে। এগুলো হচ্ছে মূলত আমাদের প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটটা বিল্ড আপ করব। আমাদের সুবিধা মতো হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম চুজ করতে হবে। সেই ক্ষেত্রে বর্তমান মার্কেট প্লেস বা হচ্ছে বর্তমান আমাদের যে অভিজ্ঞতা, এর উপরে ভিত্তি করে হিসাব করলে আমাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? আমরা কাজ করব ওয়ার্ডপ্রেসে। এরপরে হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেসটা করব, ধরেন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে ওয়ার্ডপ্রেসে কাজ করব, তাহলে আমাদেরকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদেরকে যে এই লাগবে, ডোমেন হোস্টিং লাগবে। এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসে আমরা কি কি জিনিস করব, ইনসার্ট করব। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে, এক লাগবে হচ্ছে থিম। থিম লাগবে, তার মধ্যে দেখেন দুইটা থিমের নাম দেওয়া আছে, এক্সট্রা জেনারেট ট্রেস। এরপরে লাগবে আমাদের এসইওর জন্য প্লাগইন লাগবে। এসইও প্লাগইনের জন্য দেওয়া আছে ইওস্ট, আর একটা প্লাগইন আছে র্যাঙ্ক ম্যাথ। তো এই জিনিসগুলো নোট করে ফেলেন, হ্যাঁ এই জিনিসগুলো নেন, বা হচ্ছে আমি পিডিএফ দিয়ে দিব, এগুলো নোট করবেন। এরপরে আছে আরেকটা প্লাগইন আছে থার্স্টি অ্যাফিলিয়েট অথবা ইজি এজন। এই দুটো হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েটের জন্য দুটো প্লাগইন। এরপরে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আমরা যেই নিশটা চুজ করছি সেই নিশের উপরে আমাদেরকে কি করতে হবে, আর্টিকেল লিখতে হবে, ব্লগ লিখতে হবে অথবা রিভিউ লিখতে হবে। এইগুলো আমাদেরকে কি করতে হবে, ঠিক আছে, এনশিওর করতে হবে। কি কি?
হ্যাঁ ওটাও হচ্ছে আপনার একটা ওয়ান কাইন্ড অফ রিভিউ, ওটাও তো কন্টেন্ট, ওটা ভিডিও কন্টেন্ট। ওরাও কিন্তু ইয়া করে, অ্যাফিলিয়েট করে, যখন হচ্ছে একটা প্রোডাক্টের ইয়া করবে, বিস্তারিত বলবে ভিডিওতে যে এই প্রোডাক্টের এই জিনিস আছে, এটা আছে, এই আছে, যদি এই প্রোডাক্টটা কিনতে চান কোথায় যান, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, বলা আছে এরকম বলে। এই যে ডিসক্রিপশন বক্সে যে লিংকটা দেয়, এটাই মূলত তাদের হচ্ছে অ্যাফিলিয়েট লিংক। ওই লিংকে যত মানুষ ক্লিক করতেছে, যত মানুষ গিয়ে হচ্ছে ওইখান থেকে পারচেস করতেছে, তারা একটা কমিশন পাচ্ছে। বুঝতে পারতেছেন? ওকে, তাহলে এইটুকুর মধ্যে হচ্ছে যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাদের প্রশ্ন করতে পারেন। আর আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এই যে পিডিএফটা আমি আজকে আপনাদের গ্রুপে দিয়ে দিব, এই 1 থেকে এই 2 নাম্বার পর্যন্ত যা যা আছে, এই সব কিছু সুন্দর করে পড়বেন, সবকিছু সুন্দর করে বুঝবেন এবং ভিডিওটা দেখবেন। এইখান থেকে হচ্ছে এই যে ইয়াগুলো আছে, যে ইয়া কি বলে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আপনারা খাতায় নোট করবেন। খাতায় কিভাবে নোট করবেন দেখেন, আমি গ্রুপ এ তে ক্লাস নিছি, ওরা দেখেন আমাকে নোট দিছে কিভাবে, সেই নোটটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন এরা নোট করছে, হ্যাঁ এইগুলো এই যে দেখেন নোট করছে খাতায় লিখে, তারপর হচ্ছে কি করছে, ছবি তুলে ইয়া করে দিছে, এখানে আপলোড করে দিছে। প্রত্যেকটা স্টেপের হচ্ছে নোট করছে তারা, করে করে এগুলো ছবি তুলে, এক একজনের ছবি তুলে এগুলো কিন্তু পোস্ট করছে। হ্যাঁ, ওয়ার্ডে লিখতে চাইলে আপনি ওয়ার্ডে লিখতে পারেন, কিন্তু ওয়ার্ডে তো আপনার সময় লাগবে। আপনার হচ্ছে তার থেকে তো মনে হয় আপনি এখানে খাতাতে লিখলে আপনার ভালো হবে, প্র্যাকটিসটাও ভালো হবে। যখন আপনি সরাসরি খাতায় লিখবেন, তখন কি হবে, তখন হচ্ছে আপনার ইয়া করবে, আপনার মাথার মধ্যে জিনিসটা ঢুকে যাবে। আর যদি ওয়ার্ডে লিখতে চান, আমি যদি আপনাদেরকে সেই সুযোগটা দেই, তখন করবেন কি, জাস্ট এখান থেকে একটু করে কপি করে নিয়ে ওয়ার্ডে ছেড়ে দিবেন, শেষ। আপনার কিন্তু মাথায় ঢুকলো না, আপনি কি করলেন, কপি পেস্ট করলেন। কিন্তু যখন কলম দিয়ে আপনি খাতায় লিখবেন, তখন প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন আর লিখবেন, আপনার মাথায় ঢুকে যাবে। এই জিনিসটা আর কখনো ভুলবেন না। এই জন্য খাতায় লেখা উচিত, খাতায় লিখবেন, সবাই খাতায় লিখবেন, ঠিক আছে?